তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার সোশিওলজি অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 7 সেমিস্টার সোশিওলজি অনার্সের যে 5টি পেপার আছে, ডিএসসিসি 16 টু ডিএসসিসি 20, এই 5টি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই তোমাদের ডিএসসিসি 16 পেপার পলিটিক্যাল সোশিওলজি। দেখো, এই পেপারের সাজেশান দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে বিশদে আলোচনা করো। তারপরের প্রশ্ন, সমাজবিজ্ঞান এবং রাজনীতির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে রাজনৈতিক সমাজবিজ্ঞানের উৎপত্তি ও পটভূমি বা কারণ আলোচনা করো। রাষ্ট্র ও সমাজের সম্পর্কে বলছে, সমাজ ও রাষ্ট্রের সম্পর্কের উপরে বিস্তৃত টিকা লেখো। পরের প্রশ্ন, রাষ্ট্র কাকে বলে? আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তি ও তা নির্মিত হওয়ার ঐতিহাসিক ক্রমবিকাশের একটি টিকার মাধ্যমে নির্দেশ করো। নেক্সট হচ্ছে, ক্ষমতা ও কর্তৃত্বের ধারণাটি ব্যাখ্যা করো। ক্ষমতার বৈশিষ্ট্য ও বন্টন সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে, নাগরিকত্ব বলতে কী বোঝো? নাগরিক অধিকার, বাধ্যবাধকতা এবং সুশীল সমাজের মধ্যে সম্পর্ক আলোচনা করো। স্টার দেওয়া প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। আর এতদিন তোমাদের আমি একসাথে সমস্ত পেপার সাজেশানটা দেবো বলে সেই কারণে এই সাজেশানটা তোমাদের দেওয়া হয়নি, কারণ 5টি পেপারের সাজেশান তৈরি করতে একটু তো সময় লাগবেই, এবং তোমাদের স্টাডি মেটেরিয়ালও তৈরি হয়ে গিয়েছে, এবং আমি চাইছিলাম তোমাদের স্টাডি মেটেরিয়ালটা রেডি করে নিয়ে তারপরে সাজেশানটা তোমাদের দেবো, যাতে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর তোমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছিলে তোমাদের বলে দিলাম। দেখো, আর স্টাডি মেটেরিয়াল কেনার জন্য তোমরা যারা নতুন দেখছো ইউটিউবে, তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, রাজনৈতিক ক্ষমতা এবং সামাজিক স্তরবিন্যাসের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। এই প্রসঙ্গে শ্রেণী ও জাত ব্যবস্থার ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, ভারতের স্থানীয় প্রশাসনিক পরিকাঠামোয় জাত ব্যবস্থা কী ভূমিকা পালন করে তা অনুসন্ধান করো। নেক্সট, ভারতের স্থানীয় প্রশাসনিক কাঠামোর ওপরে পিতৃতন্ত্র বা লিঙ্গ এর ভূমিকা ব্যাখ্যা করো। অভিজাত প্রবর ও শাসক সম্প্রদায়ের প্রকৃতি ও ধরনের ওপরে একটি নিবন্ধ লেখো। এলিটিজম এর ইতালীয় তাত্ত্বিক ধারণার মৌলিক যুক্তিগুলি নিয়ে আলোচনা করো। প্রভাব ও ক্ষমতার মধ্যে সম্পর্ক ও পার্থক্য নির্ণয় করো। তারপরের প্রশ্ন কি আছে? দেখো, পরের প্রশ্ন আছে, রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝো? রাজনৈতিক সংস্কৃতির উপাদানগুলি আলোচনা করো। রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন প্রকারভেদ বা ধরন সম্পর্কে বিস্তারিত আলোচনা। রাজনৈতিক সামাজিকরণ বলতে কী বোঝো? রাজনৈতিক সামাজিকরণের বিভিন্ন মাধ্যম বা বাহকগুলি আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন প্রথম পেপার থেকে, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে পার্থক্য, যৌক্তিক আইনগত কর্তৃত্বের ওপর একটি টিকা, সুশীল সমাজের ওপর একটি টিকা, নাগরিক অধিকার ও বাধ্যবাধকতার মধ্যে সম্পর্ক, নাগরিকত্ব বলতে কী বোঝো? বেসরকারি উন্নয়নকামী সংগঠন এনজিওর ভূমিকা সুশীল সমাজে প্রকার হিসাবে আলোচনা করো। স্থানীয় গ্রামীণ প্রশাসন ব্যবস্থায় মহিলা নেতৃত্বের ওপরে টিকা লেখো। তারপরে আছে, জাত ব্যবস্থার রাজনীতিকরণ বলতে কী বোঝো? প্রভাব বলতে কী বোঝো? ক্ষমতার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। রাজনৈতিক ক্ষমতা প্রয়োগে শ্রেণীর ভূমিকা কী? রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভবের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। শাসক সম্প্রদায় বলতে কী বোঝো? রাজনৈতিক সংস্কৃতি কাকে বলে? রাজনৈতিক সংস্কৃতির যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। তারপরে আছে, রাজনৈতিক সামাজিকরণ বলতে কী বোঝো? রাজনৈতিক সামাজিকরণে পরিবারের ভূমিকা। রাজনৈতিক সামাজিকরণের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা লেখো। তারপরে তোমাদের ডিএসসিসি 17 পেপার। দেখো, ডিএসসিসি 17 পেপার থেকে প্রথমেই আছে 15 নম্বরের প্রশ্ন, কার্ল মার্কসের ধর্ম সম্পর্কে মতাদর্শগত অস্ত্রের ধারণা আলোচনা করো।
লিঙ্গ ও শ্রেণী কী করে ধর্মের সঙ্গে সম্পর্কিত সেই সম্বন্ধে আলোচনা করো। ধর্ম দৈনন্দিন জীবনের ওপরে ধর্ম ও দৈনন্দিন জীবনের ওপর একটি টিকা লেখো। ধর্মান্ধতার ধারণাটি বিশ্লেষণ করো। সমাজতত্ত্ব ও ধর্মের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এমিল ডুরখেইমের পবিত্র এবং অপবিত্রর ধারণাটি বিস্তারিত বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের মতানুসারে ধর্মীয় নীতিবোধ এবং অর্থনীতির সম্পর্ক ব্যাখ্যা করো। তারপরে আছে দেখো ধর্মের উপাদান হিসাবে অতিকথা এবং আচার অনুষ্ঠান এর সমাজতাত্ত্বিক তাৎপর্য আলোচনা করো। ধর্মীয় আচরণের ক্ষেত্রে মানবদেহ, তারপরে অঙ্গভঙ্গি এবং পরিবেশনার ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে সমসাময়িক সমাজে ধর্মীয় বহুত্ববাদের গুরুত্ব ও চ্যালেঞ্জগুলি আলোচনা করো। তারপরে ধর্ম কিভাবে মানুষের যৌনতা এবং পরিচয়ের ওপরে প্রভাব ফেলে তা বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে নব্য ধর্মীয় আন্দোলন বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি একটি সাধারণ পর্যালোচনার মাধ্যমে আলোচনা করো। নেক্সট হচ্ছে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ধর্মকে কেবল একটি ব্যক্তিগত বিশ্বাস হিসাবে না দেখে সামাজিক প্রতিষ্ঠান হিসাবে দেখার কারণ বিশ্লেষণ করো। তারপর হচ্ছে ম্যাক্স ওয়েবারের মতবাদ কিভাবে ধর্মের সমাজতত্ত্বের আলোকে কার্ল মার্ক্সের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তা বিশ্লেষণ করো। আধুনিক বিশ্বে ধর্মীয় মৌলবাদের উত্থান ও সামাজিক কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে পিটার বার্জেসের দৃষ্টিকোণ থেকে দৈনন্দিন জীবনে ধর্ম কিভাবে কাজ করে তা বিস্তারিত ব্যাখ্যা করো। এবারে আছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে একটি সমাজতাত্ত্বিক ধারণা হিসাবে ধর্মের ওপর টিকা। ধর্মীয় বহুত্ববাদ ধারণাটির ওপর একটি সমালোচনামূলক আলোচনা। ওয়েবারের মতানুসারে অর্থনৈতিক ব্যবস্থার রূপান্তরে ধর্মের ভূমিকা সম্পর্কে আলোচনা। ক্যালভিন মতবাদের মূল বক্তব্যগুলি কি যা ইউরোপের পুঁজিবাদকে উৎসাহিত করেছিল। নেক্সট হচ্ছে পবিত্রতার ও অপবিত্রতার ওপরে টিকা। ধর্মের উপাদান হিসাবে অতিকথা বলতে কী বোঝো। ধর্মীয় আচার অনুষ্ঠান এর যে কোনো দুটি সমাজতাত্ত্বিক কাজ উল্লেখ করো। ধর্মীয় আচরণের অঙ্গভঙ্গির গুরুত্ব কী। তারপরে হচ্ছে ধর্মীয় পরিবেশনা কিভাবে সামাজিক সংহতি বৃদ্ধি করে। ধর্মান্ধতা ও ধর্মীয় মৌলবাদের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। তারপর হচ্ছে লিঙ্গ বৈষম্য বজায় রাখতে বা ভাঙতে ধর্মের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ধর্ম ও শ্রেণীর মধ্যে সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো। একটি নব্য ধর্মীয় আন্দোলনের উদাহরণ দাও এবং এর প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে কি, পিটার বার্জেসের মতে দৈনন্দিন জীবনে ধর্মের প্রধান ভূমিকা কী। তারপরে আছে মার্ক্স কেন ধর্মকে জনগণের আফিম বলেছেন। ধর্ম ও যৌনতার মধ্যে সম্পর্কের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। ডুরখেইম হচ্ছে টোটেমবাদ বা টোটেমিজম কিভাবে ধর্মের প্রাথমিক রূপ তা সংক্ষেপে লেখো। তারপরে হচ্ছে ধর্মীয় বহুত্ববাদ এবং ধর্মীয় বৈচিত্র্যের মধ্যে সম্পর্ক কী। এবারে 18 পেপারে 15 নম্বরের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন কাজ ও পেশার মধ্যে পার্থক্য নির্ণয় করো এবং শিল্প সমাজে কাজের প্রকৃতি কিভাবে পরিবর্তিত হয়েছে আলোচনা করো। নেক্সট হচ্ছে শিল্প সমাজের উৎপত্তি এবং বিকাশের একটি সমাজতাত্ত্বিক বিবরণ দাও। পেশাদারিত্ব বলতে কী বোঝো। একটি আধুনিক শিল্প সমাজে পেশাদারিত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে উত্তম শিল্প সমাজ বলতে কী বোঝো। ড্যানিয়েল বেলের তত্ত্বের আলোকে এর মূল উপাদানগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে তথ্য সমাজ বলতে কী বোঝো। আধুনিক শিল্প উন্নয়নে এর প্রভাব আলোচনা করো। ভার্চুয়াল সংগঠন এবং রিমোট ওয়ার্কস এর সুবিধা অসুবিধাগুলি বিস্তারিত বিশ্লেষণ করো। অনলাইন এবং অফলাইন কাজের পরিষেবার মধ্যে তুলনামূলক আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে
অবৈতনিক, অবৈতনিক কাজ বলতে কি বোঝো? সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মানে বৈতনিক, বৈতনিক ও অবৈতনিক কাজের মূল বিতর্কগুলি আলোচনা করো। কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কিভাবে কাজ করে এবং এর কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। উন্নয়নশীল দেশগুলির মানে অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য ও সমস্যাগুলি বিস্তারিত আলোচনা করো। সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের মধ্যে পার্থক্য নির্দেশ করো এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মহিলাদের মূল সমস্যাগুলি কী কী তা লেখো। পরের প্রশ্ন, ভারতে অসংগঠিত ক্ষেত্রে মহিলাদের আর্থসামাজিক অবস্থা এবং তাদের শোষণের কারণগুলি বিশ্লেষণ করো। ফ্রেডরিক উইলিয়ামস টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বটির সমালোচনা সহ আলোচনা করো। তারপরে আছে শিল্প সমাজে মোয়র মানবিক সম্পর্কের দৃষ্টিভঙ্গির গুরুত্ব ও সীমাবদ্ধতা মূল্যায়ন করো। তারপরে আছে দেখো টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্বের সাথে মেয়র মানবিক সম্পর্কের দৃষ্টিভঙ্গির তুলনামূলক আলোচনা। তারপরের প্রশ্ন হচ্ছে দেখো যে গ্যালেন ব্রেথের, দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো কন্টিনজেন্সি অ্যাপ্রোচের মূল বক্তব্য আর শিল্প সংগঠনের ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা। পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন এবারে দেখো, কাজ এবং পেশার মধ্যে পার্থক্য, পেশাদারিত্বের সংজ্ঞা। তারপরে হচ্ছে কি শিল্প সমাজের কাজের যে কোনো দুটি বৈশিষ্ট্য, শিল্পায়নের ফলে আধুনিক সমাজে কাজের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন এসেছে, উত্তম শিল্প সমাজের একটি সংক্ষিপ্ত টিকা, তথ্য সমাজের মূল বৈশিষ্ট্যগুলি কি কি। নেক্সট হচ্ছে ভার্চুয়াল সংগঠন বলতে কি বোঝো। তারপরে হচ্ছে রিমোট ওয়ার্কের প্রধান দুটি সুবিধা লেখো। তারপরে হচ্ছে অনলাইন অফলাইন কাজের পার্থক্য, বৈতনিক ও অবৈতনিক কাজের ধারণা, কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের যে কোনো দুটি কারণ। তারপরে উন্নয়নশীল দেশে অসংগঠিত ক্ষেত্রের প্রসার কেন ঘটেছে। তারপরে অসংগঠিত ক্ষেত্রের মানে কর্মরত মহিলাদের যে কোনো দুটি সমস্যা লেখো। তারপরে দেখো সংগঠিত ক্ষেত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল লক্ষ্য কী ছিল। পরের প্রশ্ন মেয়র এবং হর্টনের গবেষণার তাৎপর্য। তারপরে কন্টিনজেন্সির দৃষ্টিভঙ্গির মূল ধারণাটি কী। তারপর ফ্রেডরিক টেলর কীভাবে শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন। এবারে তোমরা ডিএসসিসি 19 পেপার দেখো 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন কী আছে দেখো, প্রথম প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতের ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা। মহাত্মা গান্ধীর স্বাধীন ভারতের দৃষ্টিভঙ্গি এবং গ্রাম স্বরাজের ধারণাটি ব্যাখ্যা করো। ডক্টর বি.আর. আম্বেদকরের সামাজিক ন্যায় বিচার ও ভারতের ধারণা সম্পর্কে একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ উপস্থাপন করো। পরের প্রশ্ন ভারতের ধারণার সম্পর্কিত সমালোচনামূলক বিতর্কটি মূল্যায়ন করো। স্বাধীন ভারতে দলিত রাজনীতির উদ্ভব এবং এর গতি প্রকৃতি বিস্তারিত আলোচনা করো। ভারতে নারী আন্দোলনের ঐতিহাসিক বিকাশ এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন ভারতে কৃষক আন্দোলনের প্রধান কারণ ও প্রভাবগুলির সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে সামাজিক সচলতা বলতে কী বোঝো। ভারতীয় সমাজে সামাজিক সচলতা এবং পরিবর্তনের ধারণাগুলি আলোচনা করো। তারপর হচ্ছে সাম্প্রদায়িকতা কী, ভারতের সাম্প্রদায়িকতার উদ্ভবের কারণ এবং তা নিয়ন্ত্রণের উপায় আলোচনা করো। তারপরের প্রশ্ন ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো। আধুনিক ভারতে ধর্মনিরপেক্ষতার তাৎপর্য ও এর সম্মুখীন চ্যালেঞ্জগুলি বিশ্লেষণ করো। জাতীয়তাবাদের ধারণাটি সংজ্ঞায়িত করো এবং ভারতে জাতীয়তাবাদের বিকাশের প্রধান কারণগুলি আলোচনা করো। তারপরে বিশ্বায়ন কি, ভারতীয় সমাজে বিশ্বায়নের প্রভাব, তাৎপর্য ও চ্যালেঞ্জগুলি বিস্তারিত ব্যাখ্যা করো। তারপরে বিশ্বায়নের যুগে সংস্কৃতির ভোগ এর ক্ষেত্রে জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, তারপরে অবসরের কিভাবে পরিবর্তন ঘটেছে তা আলোচনা করো।
তারপরের প্রশ্ন হচ্ছে বিশ্বজনীন এবং স্থানীয় এর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। ভারতের সমাজ ও রাজনীতি প্রসঙ্গে গান্ধী আম্বেদকরের চিন্তাধারার তুলনামূলক আলোচনা করো। তারপরে হচ্ছে বিশ্বায়ন কিভাবে ভারতের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর প্রভাব ফেলেছে তা বিশ্লেষণ করো। 5 নম্বরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতের ধারণার মূল ভিত্তি কী ছিল? ভারতের প্রেক্ষাপটে গান্ধীজির অহিংস ও সত্যাগ্রহ নীতির তাৎপর্য সংক্ষেপে লেখো। জাতিভেদ প্রথা নিয়ে ডক্টর আম্বেদকরের দৃষ্টিভঙ্গি লেখো। তারপরে হচ্ছে ভারতের ধারণা প্রসঙ্গে মূল বিতর্কটি কী ছিল? দলিত রাজনীতি বলতে কী বোঝো? ভারতের যে কোনো একটি গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলনের ওপর টিকা। সমসাময়িক ভারতে নারী আন্দোলনের প্রধান চ্যালেঞ্জগুলি কী কী? তারপরে সামাজিক সচলতার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সাম্প্রদায়িকতার সংজ্ঞা দাও। নেক্সট হচ্ছে সাম্প্রদায়িকতার প্রতিরোধের যে কোনো দুটি উপায় লেখো। ভারতীয় প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতার প্রধান বৈশিষ্ট্য। জাতীয়তাবাদের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতের জাতীয়তাবাদের বিকাশের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। বিশ্বায়নের সংজ্ঞা দাও। সংস্কৃতির ভোগ বলতে কী বোঝো? বিশ্বায়নের ফলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় কী পরিবর্তন এসেছে? তারপরে গ্লোবাল এবং লোকাল এর মধ্যে পার্থক্য লেখো। বিশ্বায়নের যুগে ভারতীয়দের খাদ্যাভ্যাসে কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? এবার হচ্ছে ডিএসসিসি 20 পেপার। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে 15 নম্বরের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সমাজতত্ত্বের উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। তারপর হচ্ছে স্বাস্থ্য, ব্যাধি, অসুস্থতার ধারণাগুলির মধ্যে সমাজতাত্ত্বিক পার্থক্য নির্ণয় করো। অসুস্থতা এবং চিকিৎসার সামাজিক এবং সাংস্কৃতিক দিকগুলি বিশ্লেষণ করো। একটি সামাজিক প্রতিষ্ঠান হিসাবে চিকিৎসা ব্যবস্থার ভূমিকা এবং চিকিৎসা স্বাস্থ্যের সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপরে আছে কি স্বাস্থ্য ও অসুস্থতা পর্যালোচনার ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গি বিস্তারিতভাবে আলোচনা। স্বাস্থ্য অধ্যয়নের ক্ষেত্রে সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব ও সমালোচনা। তারপরে স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে ডিসকোর্স এবং ক্ষমতার তত্ত্বটি কিভাবে কাজ করে বিশ্লেষণ করো। স্বাস্থ্য ও অসুস্থতা অধ্যয়নে নারীবাদী দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা। চিকিৎসা চর্চার ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে হচ্ছে আধুনিক সমাজে স্বাস্থ্য একটি শিল্প, এই ধারণাটির সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো। স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থায় রোগী ও চিকিৎসকের মধ্যে বোঝাপড়া কিভাবে গড়ে ওঠে আলোচনা করো। জনস্বাস্থ্য বলতে কী বোঝো? স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে এবং সচেতনতা বৃদ্ধিতে জনস্বাস্থ্যের ভূমিকা আলোচনা করো। তারপর হচ্ছে জাতীয় স্বাস্থ্যনীতি 2017 এর মূল বৈশিষ্ট্য এবং লক্ষ্যগুলি বিস্তারিত আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে চিকিৎসা ব্যবস্থার ভূমিকা সমালোচনামূলকভাবে আলোচনা করো। তারপরে তারপর বাকি পোর্শনটা তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখো, যেমন স্বাস্থ্য সমাজতত্ত্বের সংজ্ঞা, ব্যাধি অসুস্থতার মধ্যে পার্থক্য, চিকিৎসা নীতিশাস্ত্র বলতে কী বোঝো, স্বাস্থ্য অসুস্থতার ক্ষেত্রে সংস্কৃতির মাত্রার একটি উদাহরণ, স্বাস্থ্যর ক্ষেত্রে ডিসকোর্সের ধারণা দেখো। তারপর স্বাস্থ্যক্ষেত্রে নারীবাদী দৃষ্টিভঙ্গি, তারপরে স্বাস্থ্য অধ্যয়নের ক্ষমতার ধারণা। এইভাবে তোমরা বাকি সাজেশনটা দেখে নাও। আর তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার থাকে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।